হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে, পরপরই ক্যাবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া, অনেক রাত হলো, ঘুমাবো। ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে। ফারদার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরার কথা শেষ করতে না দিয়েই আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না। আপনার সামনে আসার ইচ্ছেই নেই, জাস্ট মানবিকতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবিকতা দেখাতে আসবো না, যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝলো কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল বোধ হয়, এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালো মতো দুই দণ্ড কথা বলতে পারেনি এখনো পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই, মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনের দিকে ঢুকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতেও পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে, আর অবুঝ শিশু হাসছে। আদিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে, মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। ১৩ বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার ৩ ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ের কথা শোনে আদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই তার মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে? মাহারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিলেন আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্বর হেলাফেলা করেনি, মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূর্ণ করেছে, এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপারে ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো ২১ বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পর ২২ হবে, বুড়ি হয়ে যাচ্ছে, অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালের ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লিয়ে বলে ওঠে, মা, তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়েছে ভুলে গেছো? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকলো, এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে, এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে, দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে প্রেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নেয় ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে তোকে আমার কোলে তুলে দিল, আল্লাহ জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টুপটাপ চুমু খাচ্ছে, এটা দেখে তার হিংসে হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে, টুকুর টুকুর নয়নে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামাবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছেন বোধহয় তিনি। কোনো জবাব দিলেন না, প্রতিক্রিয়া করলেন না। কেন? 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 আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে, তো আরেকবার আবরারকে। অতঃপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্টখানা
টেনে টেনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। আদিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। বলতে বলতে এগিয়ে যায়, একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? না, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদিতাও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদিতা, বলো, দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। সে সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না মানে? সারা জীবন সিঙ্গেলই কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোম্যান্স করা হবে না? চুমু খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরে কোলে ওঠা হবে না? এটা মানা চায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোম্যান্স করার জন্য হলেও বিয়ে করতে হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, চিল্লিয়ে বলে, মা, আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আমরা চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। ছি আদ্রিতা, ছি। তুই তো দেখছিস সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল। আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারো হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখ এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে, আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতা একদমই মরে যেত। অহনা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, ইস, এ মা, তোমার যদি আরো একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথে থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজে কক্ষে পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটিখানা হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা, তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু এক হাতে রান্না করেছে। ভেবেছিল আজকে দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী। সিয়াম হতাশ হয়। অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। একরাশ রাগ জন্মায় আবরারের উপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছেড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা। কাউকে বলে আসেনি। সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের।
এবং বলেছে আজকে কল দেবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর, জিন্স টপস শার্ট যে ড্রেসই পরুক না কেন তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতা রাস্তার এক কোণ দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট বাড়ি। বাংলাদেশে ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই, রিক্সা অটো টোটো টেম্পু ঠেলাগাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই কালো সাদা রঙের 4 চাকা গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রসিয়ে ধীরে সুস্থে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছে জানা নেই আদ্রিতার, তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, ঠিক জানি না তো। ঠিক আছে, আমি আছি এই মাসের মধ্যেই। জোরেক নদী দেখেছো? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতার খুশি আর দেখে কে, মনটা নেচে ওঠে পেখম তুলে। কিছু বলার জন্য হাঁ করে, তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো, সেই কাঁচের মতো দেখা যাচ্ছে আবরার তাসরিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়, কিন্তু পাঠান আবরার খোলে না তার ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে। কোলের মতো পড়ে থাকা ফোনখানা তুলে নেয় সে। ছোট্ট স্বরে বলে, আমার ভাইয়া এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আবরার তার ভাই হয়? আদ্রিতা দাঁড়িয়ে পড়ে। 2 পা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়। বলেই হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে। বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমেই হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোনখানা কোথায় গিয়ে পড়ে তার হদিশ নেই। আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন এটা ফেললেন কেন? কৈফত দেওয়ার মতো মানুষ আবরার নয়, তাই কোনো কৈফত না দিয়ে আদ্রিতার বাঁ হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ি নিকটে। আদ্রিতা সমান তালে বকবক করতেই থাকে। কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না, ভালোভাবে বললেই আমি গাড়িতে বসবো। হাত ছাড়ুন, টানাটানি দরকার নেই তো। তবে সেই সব কথা শোনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয়। পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে নিয়ে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের উপর দিয়ে একটা দড়ি চলে গেল। মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের সিটে। সে গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আবরা যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? চি ছি 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 ছি। অস্বস্তিতে জেগে ধরেছে। লজ্জায় গাল দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টস পারফিউমের কড়া ঘ্রাণ।
গলা শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হাত পায়ে মৃদু কাঁপন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলে, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে বলে ওঠে, আই এম ইওর হাজব্যান্ড। কি বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবে না প্লিজ। ভয়ার্থক স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার, তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুব মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করলো লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না। আর বাঁ চোখের পাশে একটা ছোট্ট তীর রয়েছে, একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজর পড়বে না। তারপর লোকটার বুকের ভিতর হতে ডিপ ডিপ আওয়াজ আসছে। হার্টবিট দ্রুত চলছে বোধহয়। আদ্রিতা ব্যাপারখানা শিওর হওয়ার জন্য নিজের বাঁ হাতখানা চেপে ধরে আবরারের বুকের বাঁ পাশে, মাথাখানা এগিয়ে কান খাড়া করে। না, ঠিকই শুনছে, টিপ টিপ আওয়াজ করছে। মেয়ে মানুষ স্কুলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আর অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পে ন্যায় শোনালো আবরারের কথাখানা। সাইক্লো যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনি আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনালো লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোম্যান্স করার মতো থাকে, তখন দু একখানা কথা বলে স্লো ভয়েসে, ঠিক তেমন শোনালো। লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সবই রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল, বা এমনও হতে পারে বন্ধ কক্ষে 4-5 দিনও কাটিয়ে দিল। ও মাই গড! শুকনো ঢোক গেলে আদ্রিতা আঁখি পলক বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গা এলিয়ে দিয়েছে এবং টুকুর টুকুর নয়নে আবরার আদ্রিতাকে দেখছে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না, যেন আদ্রিতা এবং আবরার মুভি করছে আর অ্যানি সেই সিনগুলো দেখছে। একটু নড়চড়ে ওঠে আদ্রিতা, আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালো করে বসার চেষ্টা করে। তখনই আবরার ফের বলে ওঠে, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করলো? উল্টো সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। ঘেমে গেছে লোকটা, কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার, তাহলে এই হাতে ঘামছে কেন? আশ্চর্য! হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতা হোঁশে ফেরে। এতক্ষণে আবরারকে অনুভব করতে এতটাই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গেছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে, গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা, নিজের হাতখানা রাখে আবরারের হাতের উপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। রিনিয়ে বলে, আমি নামবো। বিরক্ত হলো বোধহয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খোলে। আদ্রিতা নিচু মুখে পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ার্থ কিছু অশ্লীল বাক্য আওড়ালো। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে তার। ছি, এই লোকটা এত অশ্লীল! বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখ ফুল স্টপ মেরে থাকুন, মুখ খুলে ভূমিকম্প হয়ে যাবে। আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা, তাই তো চাপা স্বরে বলে ওঠে, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানা। সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফাটকের ভেতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে একটু শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটা ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। ছি, কী সব কথা বলে! মুখের কোনো ব্রেক নেই। অসভ্য হাতে একটা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকে। একবার পিছু ঘুরে উকিও দিয়ে ফেলেছে ইতিমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো।
আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে না না ছি, লোকটা আর এমন করবে না। অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট দুয়েক পর সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে একগাল হেসে বলে, উফ আদিতা, তুমি হচ্ছে চোখের শান্তি, তোমার দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আদ্রিতা সিয়ামের পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট কইয়েন না। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। হাত দ্বারা কপাল দুটো আঘাত করে উচ্চস্বরে বলে, হিয়া মাহবুদ, এই ছিল আমার কপালে, হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সহ্য করব? আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে। নিজের পাশে বসতে বলে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল আমি ওর হাজবেন্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হয়ে গেল নাকি? আরে ধুর, ওই শালা পাগল। ছোটবেলা তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। ভেবেছে তোমাকে বিয়ে করবে, পাগল ছেলে। ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথে হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো, অপশন আছে। আদ্রিতা মুখ পাকায়। পাগলের থেকে হাতি ভালো নয় কি? তুমি আমায় পাগল বললে আদিতা? না তো ভাইয়া, কখন বললাম? আপনি আমার আপন ভাই। পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে, তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আপনার বার্থডে তো, ওকে সারপ্রাইজ দেব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘন্টা খানেক লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কোনো কেক আনেনি। আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়েই আজকের আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষ করেই সকলে ক্লান্ত হয়ে বসে পড়ে। বাচ্চা কাছে বিধায় অহনা তাকে নিয়ে নিজের কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা এখানে বেলুন ফোলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে। শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, শ্যাম ভাইয়ের কপাল পোড়া, শিয়ালে ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুব ভালো, দূর আকাশে বক থাকে, ইভান ভাই কুকু বলে ডাকে, মানুষ নাম তার, দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয়, আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে আদ্রিতার পাশে বসে। আহা, তাকে ভালো বলেছে? মানে আদ্রিতার তাকে ভালো লাগে?